আপনারা জানেন যে গত ৩-৪ দিন আগে জামাতে ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে একটা প্রীতি বৈঠক করছিল। প্রীতি বৈঠক বা একটা তাদের সঙ্গে একটা মোলাকাত ধরনের একটা সভা করছিল। সেই সভায় তারা বেশ কয়েকজন হিন্দু ব্যক্তিবর্গকে দাওয়াত দিছিল এবং তাদের মুখ থেকে কথা শুনছিল। সেখানে সন্তোষ শর্মা বলে একজন লোকও ছিলেন, যে সন্তোষ শর্মাকে আপনারা আশা করি সবাই চিনেন। এই সন্তোষ শর্মার ব্যাপারে সমাজে একটা খুবই ওপেন একটা কথা চালু আছে যে সে হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। এবং ভারতের রয়ের এজেন্ট বলতে এই আলাপটা সর্বপ্রথম বাজারে আসছিল চিটাগাংয়ের একজন মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব। উনি প্রথমে বলছিলেন যে এই যে লোকটা সন্তোষ শর্মা, তিনি যখন জেলে ছিলেন, আওয়ামী লীগের আমলে তিনি যখন জেলে ছিলেন তখন তাকে যায় জিজ্ঞাসাবাদ করছিল। সেই থেকেই এই সন্তোষ শর্মা, যিনি একই সঙ্গে কালবেলা পত্রিকার সম্পাদক, তার ব্যাপারে তিনি একজন রয়ের এজেন্ট, এই ব্যাপারে সমাজে অনেক প্রচারিত একটা ধারণা তৈরি হয়েছিল। যাই হোক, সন্তোষ শর্মা রয়ের এজেন্ট এটা মোটামুটি আমরা বলতে পারি যে যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনীতিকভাবে কনসাস যে কোনো মানুষই আসলে এই কথাটা বিশ্বাস করে। এবং আমরা জানি যে বাংলাদেশে রয়ের যে এস্টাবলিশমেন্ট সেটা আসলে অনেক হিউজ। সেই থেকে জামাতে ইসলামের এই প্রীতি বৈঠকে, হিন্দুদের সঙ্গে প্রীতি বৈঠকে যে সন্তোষ শর্মা গেছেন তা নিয়ে আসলে নানা মহলে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইভেন জামাতের মধ্যে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জামাতের যে ইয়াং নেতাকর্মীরা আছেন তারা আসলে এই বিষয়টাকে খুবই খারাপভাবে দেখছেন। অন্যদিকে জামাত বিরোধী যেই সংগঠনগুলো আছে বা এন্টিটিগুলো আছে তারাও আসলে জামাতের এই কার্যক্রমকে ব্যাপকভাবে সমালোচনা করছে। আবার এতকাল ধরে যারা জামাতের পক্ষে কাজ করতো বা জামাতের পক্ষে কনসেন্ট উৎপাদন করত, তারাও আসলে এই ঘটনায় জামাতের বিরুদ্ধে চলে গেছে। তাদের মধ্যে একজনের নাম আমি বলতে পারি, তিনি হচ্ছেন ইলিয়াস হোসেন। আপনারা জানেন যে ইউটিউবার ইলিয়াস হোসেন খুবই নাম করা। উনিও আসলে সন্তোষ শর্মাকে এই জামাতের প্রীতি বৈঠকে নেওয়ার কারণে খুবই বিরূপ প্রতিক্রিয়া জানাইছে। আমি ইলিয়াস হোসেনের প্রসঙ্গে আসব। তার আগে সন্তোষ শর্মাকে যে জামাতে ইসলাম তার অনুষ্ঠানে নিছে, এই ব্যাপারে আমি আমার টেকটা বলার চেষ্টা করবো। আমি এই ব্যাপারে আমার যে মত সেটা আসলে এই ভিডিওর শেষ দিকে আমি বলবো। শুরুতে আমি জাস্ট দুইটা প্রশ্ন দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, যিনি বাংলাদেশে রয়ের একজন এজেন্ট হিসাবে সুপরিচিত, সবাই যাকে রয়ের এজেন্ট হিসাবে জানেন, সেই ব্যক্তির যে আরেকটা পরিচয় আছে সেটা কি আপনারা খেয়াল করছেন কিনা? তিনি কিন্তু একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। ফলে জামাতে ইসলাম আসলে তাকে যে এই জায়গায় নিয়ে গেছে সেটা কি একই সঙ্গে শুধু কি সে রয়ের এজেন্ট বা এই জাতীয় ভারতকে খুশি করার বা ভারতীয় ইস্টাবলিশমেন্টকে এই জায়গায় পোক্ত করার ব্যাপারে তার যেই সম্মতি, এটা বোঝানোর জন্য, নাকি একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একজন সাধারণ সম্পাদককেও এখানে আনাকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে? দেখেন, এখানে জামাতে ইসলামের অবজেক্ট কি, জামাতে ইসলামের অবজেক্টিভ কি, জামাতে ইসলামের উদ্দেশ্য কি? জামাতে ইসলাম এই বৈঠকটা করছে বিকজ তারা বাংলাদেশের হিন্দুদের কাছে পৌঁছাইতে চায়। আপনারা জানেন যে জামাতকে অলরেডি কিন্তু বাংলাদেশে জামাতের একটা হিন্দু ভোট আছে, সেটা কম হোক বেশি হোক, কিন্তু জামাতের একটা হিন্দু ভোট আছে। আপনারা জানেন যে জামাতের নেতা আল্লামা সাঈদী, তার এলাকার হিন্দু ভোটাররা কিন্তু সবসময় সাঈদীরকে ব্যাপকভাবে সমর্থন করত এবং সাঈদীর কথাবার্তার কারণে হিন্দুদের মাঝে সাঈদীর একটা ব্যাপক পরিচিতিও ছিল, জনপ্রিয়তাও ছিল। সেই দিক থেকে জামাতের সঙ্গে হিন্দুদের কিন্তু একটা কানেকশন আছে। এখন হিন্দুরা যেই লোকগুলোকে তার সঙ্গে মনে করে, হিন্দুরা তো ভারতকেও তার নিজের সঙ্গে মনে করে, ভারতীয় ইস্টাবলিশমেন্টকেও তার সঙ্গে মনে করে, যে কারণে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো। ফলে সেই দিক থেকে জামাতে ইসলামের অবজেক্টিভ যদি হয় যে সেই হিন্দুদের কাছে পৌঁছাইতে চায়, তাইলে কেন সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদককে ডাকবে না? এখন আমরা জানি যে একজন ভারতের রয়ের এজেন্ট এই সেই, কিন্তু তার যে আরেকটা পরিচয়ও আছে সেটাও আমাদের মাথায় রাখা দরকার। দ্বিতীয়ত, আমি জামাতে ইসলামের এই বৈঠকের বা এই প্রীতি বৈঠকের হিন্দুদের সঙ্গে তার এই সম্পর্ক তৈয়ারের এই যে পজিটিভ নেগেটিভ, এটা নিয়ে সরাসরি কোনো বক্তব্য দিব না। তবে আমি যেটা বলতে চাই যে ভারত
বা এই যে ভারত না অনলি বিজেপি সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে তুলসী গেবার্ড বলেন, যারা আসলে এখানকার মাইনরিটি হিন্দু মাইনরিটির বিষয়টাকে বারবার সামনে আই না বাংলাদেশকে অর্থাৎ প্রফেসর ইউনূসকে ইভেন বাংলাদেশের ভবিষ্যৎকে কোণঠাসা করার চেষ্টা করতেছে, সেই বিবেচনায় যদি দেখেন তাইলে জামাতে ইসলাম যে একটা হিন্দুদের সঙ্গে একটা বৈঠক করলো, হিন্দুরা যে জামাত ইসলামের সঙ্গে আসে, একটা ইসলামী দল হিসাবে জামাত ইসলাম যে হিন্দুদের সঙ্গে যাইতে পারে বসতে পারে, এটা কি কোনো খারাপ ঘটনা হয়েছে? বাংলাদেশের মেজরিটি ইসলামিক সম্প্রদায়, যাদেরকে আমরা কোট আনকোট তৌহিদে জনতা হিসাবেও সামটাইমস চিহ্নিত করি, যারা আসলে নিজেদেরকে ছাড়া নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কিছুই চিনে না, সেই লোকেরা এই জিনিসটাকে খুব নেগেটিভভাবে দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীও যে একটা এন্টিটি, তাদেরও যে এই রাষ্ট্র, তাদের পক্ষেও যে বাংলাদেশের মুসলিমরা আছে, এই যে একটা ইসলামী দল, বাংলাদেশের জামাত ইসলামী তো সবচেয়ে বড় ইসলামী দল, এই ইসলামী দলও যে তাদের সঙ্গে আছে, এই জিনিসটা প্রতীয়মান হওয়া কি খুব খারাপ? আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আমি প্রথমত সন্তোষ শর্মার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমারও প্রচুর সন্দেহ আছে, আমি নিজেও তাকে রিজেক্ট করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি যেহেতু বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ফলে আমি তাকে এই অনুষ্ঠানে ডাকাকে সমর্থন করি। জামাত ইসলাম এটাকে এই কাজ করে খুব বেশি ভুল করেন না, যেহেতু তিনি জামাত ইসলাম আসলে হিন্দুদের কাছে পৌঁছাইতে চাইছে। দ্বিতীয়ত, হিন্দুদের সঙ্গে বা অন্য মুসলিম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে প্রীতি বৈঠক করার মধ্য দিয়া জামাতে ইসলাম আসলে তার যে উদার একটা অবস্থান আছে, সে যে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারেও আগ্রহী, এই জিনিসটা পরিষ্কার করছে। এই ব্যাপারেও আমি জামাতে ইসলামের প্রশংসা করতে চাই। নাও এখন একটু ইলিয়াস হোসেনের প্রসঙ্গে আসি, তারপরে আমি আমার অ্যাকচুয়াল টেক বা অ্যাকচুয়াল যে আমার যে অপিনিয়ন সেটা আমি দেব। ইলিয়াস হোসেন এই জামাতে ইসলামের এই ঘটনা নিয়ে একটা ভিডিও করছে, খুবই বিরূপ প্রতিক্রিয়া দেখায়া। সে ভিডিওতে তিনি মোটা দাগে দুইটা আর্গুমেন্ট করছেন। প্রথম আর্গুমেন্ট হচ্ছে যে তিনি 1971 সালে জামাতে ইসলাম যে বাংলাদেশ বিরোধিতা করছে, অর্থাৎ পাকিস্তানের পক্ষে থাইকা এখানকার রাজাকারী আলবদর বা এই কার্যক্রমগুলো করছে, এগুলোকে ইলিয়াস হোসেন সমর্থন জানাইতেছে। ইলিয়াস হোসেন মনে করে যে বাংলাদেশ স্বাধীন হওয়াটা খারাপ হয়েছে, উনি কমপ্লিটলি বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন এবং বলছেন যে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে থেকে যাইতো তাহলে ভারত এত বড় হইয়া বাংলাদেশের ওপর চাপে বসতে পারতো না। হ্যাঁ, এই ধারাবাহিকতায় সে জামাত ইসলামের সঙ্গে আছে। 71-এর কার্যকলাপে তিনি জামাতের বিরোধী না, কিন্তু 71-এর পরে বাংলাদেশে জামাতে ইসলাম যেভাবে তার রাজনীতিকে আনফোল্ড করছে, এই ব্যাপারে তার বিরোধিতা আছে। তিনি বলছেন হাসিনাকে যখন 81 সালে বা 80 সালে যখন ভারত পাঠাইলো বাংলাদেশে রাজনীতি করার জন্য, এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে জামাতে ইসলাম। কিভাবে? সেটা হচ্ছে তার সঙ্গে অ্যালাই কইরা। আপনারা জানেন যে 96-এ জামাত এবং আওয়ামী লীগ অ্যালাই করছিল, একজোট করছিল এবং তার ভিত্তিতে তারা বিএনপিকে হারায়া ক্ষমতায় গেছিল। এই যে জামাতে ইসলামের এই যে আওয়ামী লীগকে নিয়ে আবার শেখ হাসিনাকে পুনর্বাসিত করার যে প্রবণতা বা ঐতিহাসিক যেই পদক্ষেপ ছিল, এইটাকে ইলিয়াস হোসেন বিরোধিতা করছে। এটা হচ্ছে তার প্রথম আর্গুমেন্ট জামাতে ইসলামের ব্যাপারে। ফলে সে জামাতে ইসলামের এই সন্তোষ শর্মার ঘটনার মধ্যে দিয়া সেটা হাজির করলো। দ্বিতীয়ত তার যে আর্গুমেন্ট হইল সেটা হচ্ছে যে আমরা জানি যে আওয়ামী লীগের আমলে অনেক বড় বড় নেতা ইত্যাদি নানা ধরনের গোপন ভিডিও আওয়ামী লীগের হাতে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ছিল। এই ধরনের গোপন ভিডিও যাদের আছে তারা আসলে সবসময় গোয়েন্দা সংস্থার কাছে ধরা। ফলে ইলিয়াস হোসেন দাবি করছে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান, তারও এমন কোনো ভিডিও থাইকা থাকতে পারে। এক্ষেত্রে সে একজন আওয়ামী লীগ নেত্রীর নামও বলছেন তার সঙ্গে বা সামথিং, খুবই নেগেটিভলি, খুবই কদাচার ওয়েতে ইলিয়াস হোসেন সবসময় এই ধরনের খুবই কদাচার ধরনের কথাবার্তা বলেন, কুৎসিত ধরনের কথাবার্তা বলেন, অশ্লীল এই ধরনের যেই বক্তব্য দিয়ে তিনি বলতে চাইছেন যে ডক্টর শফিকুর রহমানের কোনো ভিডিও হয়তো আছে, যার ফলে শফিকুর রহমান এখানে ভারতকে আবার ইস্টাবলিশ করার জন্য কাজ করতেছেন। ভারতের এখানে ইস্টাবলিশমেন্ট কি আপনারা খেয়াল করছেন যে ভারতকে জামাতে ইসলাম ক্ষমা করে দিতে চায়, আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চায়, এই ধরনের একটা বক্তব্য 5 আগস্টের কিছুদিন পর থেকেই শোনা গেছিল। তো ইলিয়াস হোসেন প্রশ্ন করছে যে এই ক্ষমা করার
শফিকুর রহমান কে? জামাতে ইসলামী ক্ষমা করার কে? যেই লোকগুলা এত বছর দাড়ি টুপি রাখার কারণে, নামাজ পড়তে যাওয়ার কারণে, হ্যাঁ, বা সাধারণভাবে একটু ইসলামী পোশাক আশাক পরার কারণে শিবির ট্যাগ খেয়ে জেলখানায় গেছে, শিবির ট্যাগ খেয়ে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে, তাদের দায় কে নিবে? তাদের দায় তো আসলে জামাত ইসলামের নিতে হবে। এখন জামাত ইসলাম যদি সেই দায় না নিয়ে জামাত ইসলাম যদি বইলা দেয় যে ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে, ক্ষমা করে দিলাম ভারতকে, সেই ক্ষমা করে দেওয়ার জামাত তো আসলে কেউ না। এটা হচ্ছে তার আর্গুমেন্ট। সেই প্রেক্ষিতেই তিনি বলছেন যে সন্তোষ শর্মাকে যে জামাত এখানে নিয়ে আসছে, এটা খুব ক্লিয়ারলি একটা রয়ের এজেন্টকে বাংলাদেশে ইস্টাবলিশ করা, তার মাধ্যমে, এবং তার মাধ্যমে জামাত বলতে চায় যে জামাত আসলে ভারতের সঙ্গে আছে, ভারতের যে গোয়েন্দা এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আছে তার সঙ্গে আছে। ফলে ভারত জামাতের ব্যাপারে সম্পূর্ণ আস্থাশীলতা আস্থাবান হইতে পারে, এবং এই আস্থার প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে জামাত যদি ক্ষমতা যাওয়ার ব্যাপারে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, ভারত যেন জামাত ইসলামকে হেল্প করে। অর্থাৎ ভারতের হেল্প ছাড়া বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয় না, এই ধরনের একটা হাইপোথিসিস থেকে জামাতে ইসলাম এই যে রয়ের এজেন্ট সন্তোষ শর্মাকে তার অনুষ্ঠানে নিয়ে আসছেন। এই দুইটা আমি নিজেই ইলিয়াস হোসেনের ভিডিও থেকে পাইলাম। নাম্বার 3, ইলিয়াস হোসেনের একটা ফেক পেজও হইতে পারে বা জানি না। ইলিয়াস হোসেনের নামই আমি একটা ফেসবুকে লেখা দেখলাম, সেখানে বলা হইতেছে যে যুদ্ধাপরাধের বিচার যখন হচ্ছিল, অর্থাৎ নিজামী, আল্লামা সাঈদী বা এই জাতীয় জামাতের যে মেইন নেতারা যাদের ফাঁসির রায় যখন কার্যকর হচ্ছিল 2013 সালের দিকে, তখন জামাতের এই শফিকুর রহমানরা নীরব ভূমিকা পালন করছে। নীরব ভূমিকা পালন করছে দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে তারা ভারতপন্থী, অন্যদিকে নিজামীরা ভারত বিরোধী ছিল। ফলে ভারত বিরোধী জামায়াতের থেকে তারা ভারতপন্থী জামায়াতের দিকে কনভার্ট করার বা সইরা আসার একটা ইচ্ছা পোষণ করছিল, ফলে তারা নীরবতা অবলম্বন করছিল। দ্বিতীয়ত তারা চাইছিল যে বড় লিডাররা মারা গেলে বা বড় লিডাররা ফাঁসিতে ঝুলে গেলে তারা আসলে সামনে আসতে পারবে, অর্থাৎ শফিকুর রহমানরা সামনে চলে আসবে এবং শফিকুর রহমানরা তখন জামাতে ইসলামের হাল ধরবে। যাই হোক, এই ধরনের একটা বক্তব্য ইলিয়াস হোসেনের নামে, আমি জানি না যে ইলিয়াস হোসেন এই ধরনের কথা বলছেন কিনা, তবে তার ফেসবুক পেজ, তার নামের একটা ফেসবুক পেজ থেকে আমি লেখাটা পড়লাম। যাই হোক, এখন আমার টেকটা আমি বলি ইলিয়াস হোসেনের এই বক্তব্যের পরে। দেখেন, সন্তোষ শর্মার ঘটনাটা 5 আগস্টের পরেই আলোচনায় চলে আসছিল যে সন্তোষ শর্মা রয়ের এজেন্ট। ফলে আপনারা জানেন যে ফেসবুকে এই নিয়ে লেখালেখি হয়েছিল, তার সূত্রে কালবেলা অফিসে হামলা হওয়ার একটা অলমোস্ট একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। তখন সরকারের তরফে, আমার মনে আছে তখন সম্ভবত মাহফুজ আলম, তিনি নিজে এই ব্যাপারে কঠোরভাবে কথা বলছেন। তিনি বলছেন, সরকার বলছে যে কোনো প্রকার পত্রিকা অফিসে হামলা হবে না, পত্রিকা অফিসে কে সম্পাদক থাকবে কে না থাকবে এই ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত তৌহিদি জনতা বা মব ঠিক করে দিবে না। ফলে সরকার অ্যাকচুয়ালি সরাসরি দাঁড়াইয়া এই সন্তোষ শর্মাকে বাঁচাইছিল সেই তখন। ফলে এই দিক থেকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সন্তোষ শর্মা যে এখনও কালবেলার সম্পাদক হিসাবে আছে, সেটা আসলে আছে সরকারের দিক থেকে, মানে সরকারের সাপোর্ট নিয়ে। তাইলে কি আপনার মধ্যে এই প্রশ্নটা আসে না যে ভারত, আমরা তো এই সরকারকে কখনোই দেখি না যে সে সরকার আসলে ভারতপন্থী। এই সরকার ভারতের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান বেশ কয়েকবার নিছে। হইতে পারে সরকারের ফরেন পলিসির একটা অংশ এখনও ভারতপন্থী, কিন্তু মোটা দাগে মাহফুজ আলম নিজেও তো এই যে গ্রেটার ইন্ডিয়া নামে ফেসবুকে পোস্ট দিছে, তো সেই মাহফুজ আলম তো আসলে একজন গোয়েন্দা এজেন্টকে, ভারতের রয়ের গোয়েন্দা এজেন্টকে বাঁচানোর জন্য বক্তৃতা দিবে না। ফলে বাংলাদেশ সরকার তো ভারতের পক্ষে নাই, তাইলে কেন সে সন্তোষ শর্মাকে বাঁচাইতে চেষ্টা করলো? এক্ষেত্রে আমাদের যেটা মানে আমরা যেটা ভাইবা নিতে পারি সেটা হচ্ছে যে আমার এক্ষেত্রে হইতে পারে যে সন্তোষ শর্মা এমন কোনো তার অবস্থানের ক্ষেত্রে সরকারকে এমন কোনো পজিশন জানাইতে পারছেন যে সে যদি বাংলাদেশ এই কালবেলার সম্পাদক হিসাবে বাংলাদেশে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার লাভবান হবে। কারণ আপনার যদি অতীতে কোনো হিস্ট্রি থাকে, ধরেন ইন্ডিয়ান সাইডে
হ্যাঁ, পরবর্তীতে আপনি যদি বাংলাদেশ সাইডে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগের ইতিহাস এখানে কাজে লাগে। ধরেন বাংলাদেশ যদি এখানকার যে গোয়েন্দা এজেন্সি যে ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্টের এগেনস্টে যদি এখানে আমাদের নিরাপত্তা ইস্টাবলিশমেন্ট যদি কাজ করতে চায়, সেখানে আমি জানি না এখানে এটা সরকারের তরফ থেকে এখানে ওনাকে কাজে লাগানো হইতেও পারে। এটা আমি জাস্ট আমার দিক থেকে বললাম। আদারওয়াইজ সন্তোষ শর্মাকে যে এই সরকার বাঁচাইছে এটা আমাদের মাথায় রাখা দরকার, এবং এক্ষেত্রে সরকারের নিশ্চয়ই কোনো বক্তব্য ছিল বা কোনো অবস্থান বা কোনো একটা ব্যাপার ছিল। যাই হোক, এখন দ্বিতীয়ত আমি যেটা বলবো, আপনারা জানেন যে এর আগে 5ই আগস্টের আগে কিন্তু কালবেলা পত্রিকার সম্পাদক আর প্রকাশক দুইজনই একই ছিল। 5ই আগস্টের পরে সেখানে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নামের একজন প্রকাশক হয়েছেন, আর তার সম্পাদক হচ্ছেন সন্তোষ শর্মা। এই যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বাজারে শোনা যায় যে তিনি আসলে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ লোক। এখন এর বাইরে তার আর কোনো পরিচয় শোনা যায় না, তিনি কে? এখন তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ লোক কালবেলা পত্রিকার প্রকাশক হয়েছেন, তাই তো? এখন এই যে একটা ন্যারেটিভ, এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতা থেকে আমরা কি বুঝতে পারি? এটা বুঝতে পারি যে সেক্ষেত্রে সম্ভবত কালবেলা পত্রিকাকে বিএনপির তরফ থেকে কবজা করা হয়েছে। সেক্ষেত্রে সন্তোষ শর্মা এখনও এই কি বলে ভারতীয় এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ কইরাও থাকতে পারে বা না কইরাও থাকতে পারে, সেটা যাই হোক। কালবেলা পত্রিকা একটা ভারতীয় স্টেশন, সেই স্টেশনকেই বিএনপির তরফ থেকে দখল করা হয়েছে, এবং সেই দখল করার মধ্যে দিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এটার প্রকাশক হয়েছেন। তার মানে কি দাঁড়ায়? তার মানে এটা দাঁড়ায় যে ইভেন ইলিয়াস হোসেনের বক্তব্য সেটা পরিষ্কার যে বিএনপির তরফ থেকে ভারতকে অলওয়েজ এখন একটা মানে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো চায় বিএনপি, হ্যাঁ, ভারতের মতো কাজ করতে চায় বিএনপি, এই ধরনের একটা পরিস্থিতি ভারত তৈরি করতে চাইতেছে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে যেমন অনেক কথা আছে, সালাউদ্দিন আহমেদ সেখানে গুম হয়ে যায় নাই, সালাউদ্দিন আহমেদ আসলে সেখানে যাইয়া ভারতের আন্ডারে কাজ শিখছে এক প্রকার, যে কিভাবে বাংলাদেশের রাজনীতিকে ভারত বান্ধব রাখা যাবে। সেই প্রেক্ষিতে এই যে আলাপটা আছে, এই আলাপটার আঙ্গিকে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিএনপির আসলে এই যে ভারতীয় স্টেশন কালবেলা, এই ভারতীয় স্টেশনটাকে এক প্রকার বিএনপি নিয়ে নিছে। ফলে বিএনপি এটা নিয়ে নেওয়ার মানে ফলাফল অনেক রকম হইতে পারে যে এটার মধ্যে দিয়ে তারা ভারতকে খুশি করতে চাইছে, অথবা এটার মধ্যে দিয়ে ভারতকে চেক দিতে চাইছে, ভারত এখানে যেন কার্যক্রম না চালাইতে পারে, এইভাবে তাকে চাইপা ধরছে, এটাও হইতে পারে। ফলে এখানে বিএনপির এই ফ্যাক্টরটাও আমাদের মাথায় রাখতে হবে। যদি বিএনপি এখানে ইনভলভ হয়ে থাকে তাহলে কি সন্তোষ শর্মা আগের পজিশনে আর থাকেন? সেক্ষেত্রে কি সন্তোষ শর্মা আগের মতোই রয়্যাল এজেন্ট হিসাবে তার কাজকর্ম করে যাইতে পারেন? এইটা আমাদের একটু মানে প্রশ্ন করা উচিত। লাস্টলি আমি যেটা বলবো যে এই দুইটা বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জামাতে ইসলামের আসলে এই জায়গায় সন্তোষ শর্মাকে ডাকাটা আসলে আরেকটু আপনারা যেভাবে সরলভাবে একজন রয়ের এজেন্টকে ডাইকে নিয়ে গেছে তা আর থাকে না। এক্ষেত্রে সেটা দাঁড়ায় যে এখানে সরকারেরও একটা গ্রিন সিগন্যাল আছে, বিএনপির দিক থেকেও একটা গ্রিন সিগন্যাল আছে, সেই প্রেক্ষিতে সন্তোষ শর্মাকে আসলে ডাকা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে তিনি একজন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আমি আবারও বলি, আমার সন্তোষ শর্মার ব্যাপারে আমার কোনো প্রীতি নাই, এই লোককে আমি পছন্দ করি না, আমি ইভেন কালবেলা পত্রিকা পড়িও না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে লোকটাকে নিয়ে বাংলাদেশ সরকারের তরফে এবং বিএনপির তরফে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এই ডেভেলপমেন্টের ধারাবাহিকতায় আসলে জামাতে ইসলাম জামাতে ইসলামের এই সন্তোষ শর্মাকে ডেকে নিয়েছে। ধরেন এই যে তারেক রহমানের ঘনিষ্ঠ লোক মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, তার মধ্যে দিয়ে বিএনপি যে সন্তোষ শর্মাকে কবজা করলো বা ভারতকে খুশি করলো, হ্যাঁ, ভারতীয় ইস্টাবলিশমেন্টকে খুশি করলো, এটা বিএনপি করলে অসুবিধা নাই, কিন্তু জামাতে ইসলাম করলে অসুবিধা কেন? মানে জামাতে ইসলাম ভারতকে বিএনপি খুশি করতে পারবে কিন্তু জামাত ইসলাম খুশি করতে পারবে না কেন? বিএনপি হিন্দুদের ভোট চাওয়ার জন্য, হ্যাঁ, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কাজ করতে পারবে, হ্যাঁ, বিএনপির রুমিন ফারহানা হিন্দু সিম্বলাইজিং পোশাক আশাক পইরা, হ্যাঁ, এবং ইভেন কি যারা
আওয়ামী লীগের একদম ক্লিয়ার লেসপেন্সার এই ধরনের নারীদের সঙ্গে রুমিন ফারহানা ওপেনলি মানে কি বলে ফটোশ্যুটও করছেন। বিএনপি এই ধরনের কাজকর্ম করতে পারবে, জামাত ইসলাম করতে পারবে না কেন? জামাত ইসলাম তো একটা রাজনৈতিক দল, আমরা ইসলামিক রাজনৈতিক দল হইতে পারে, কিন্তু তার রাজনীতির সীমা তো শেষ হয়ে যায় না। জামাতে ইসলাম যদি এখানকার হিন্দুদের রাইটের পক্ষে দাঁড়ায়, জামাত ইসলাম যদি এখানকার মাইনরিটির পক্ষে দাঁড়ায়, জামাত ইসলাম যদি এখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করার চিন্তা করে, সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই প্রশংসনীয় কাজ। এইখানে জামাতকে আসলে এইভাবে দায় করা যায় না। যখন আমরা জানি যে সন্তোষ শর্মার লোকটাকে আসলে বিএনপিও জাস্টিফাই করতেছে, সরকারও জাস্টিফাই করতেছে, সব দায় একা জামাতে ইসলামের হাতে দেওয়া আমি উচিত বইলা মনে করি না। ধন্যবাদ।